12 এপ্রিল 2025 সাল, ঘড়ির কাঁটায় তখন সময়টা বেলা 1টা। সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে হঠাৎ করেই অবরুদ্ধ হয়ে পড়ল সাজুর মোড়। সাজুর মোড় অবরুদ্ধ হওয়ার পর প্রথমে মনে হয়েছিল এটা বোধহয় নিছক একটা প্রতিবাদ। পরে দেখা গেল বিষয়টা সম্পূর্ণ আলাদা। সাজুর মোড় এমন একটা জায়গা যেখান থেকে ধুলিয়ান যেতে গেলে, অর্থাৎ জঙ্গিপুর মহকুমা থেকে যদি পুলিশ ফোর্স এবং প্রশাসনিক আধিকারিকরা ধুলিয়ান যেতে চান, তাহলে অবশ্যই যেতে হবে এই রাস্তার ওপর দিয়ে। এই রাস্তা থেকেই প্রথম যে রাইট টার্ন, সেই রাইট টার্ন দিয়েও চলে যাওয়া যায় ধুলিয়ান। আবার এই রাস্তা দিয়ে সোজা একেবারে ধুলিয়ান মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে রেল লাইন পেরিয়ে ঢুকে যাওয়া যায় এই সমস্ত গ্রাম, অর্থাৎ জাফরাবাদ এবং বেতবোনায়। সাজুর মোড় অবরোধ করে দেওয়ার পেছনে কোথাও না কোথাও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করছিল বলে এখন মনে করছে প্রশাসন। এবং এই সাজুর মোড়, সেখানকার অবরোধ, এই গোটা জায়গাটাকে তৈরি করে দিয়েছে বাংলা রাজনীতির অন্যতম হটস্পট। অবরোধটা চলছিল, আপনারা সব যারা টোটো চালান ভাইরা তারা কোথায় ছিলেন? শেষ আমি এই রুটে ছিলাম না তখন। এই রুটে ছিলেন না, আমি বলতে নাকি বলতে ভয় লাগছে? না না, ভয়ের কোনো কারণ নেই, দেখলে তো বলতামই। আমি ছিলাম না ওই রুটে। যখন এই সাজুর মোড় গোটাটা ব্লক হয়ে গেল, তখন কি আপনি ডিউটিতে ছিলেন? না স্যার, আমি তখন ডিউটিতে ছিলাম না, তখন আমি জঙ্গিপুরে ছিলাম। হ্যাঁ, আমাদের অনেক ফোর্স ছিল এখানে। কত লোক এসে অবরোধ করলো জায়গাটা? সেটা বলতে পারছি না, মোটামুটি 1000 এরকম লোক হবে। 1500 মানুষ তারা হঠাৎ করে এখানে অবরোধ করে দিল। এবং শুধু অবরোধ করলো না, এখানে তাদের অবরোধ তুলতে যখন পুলিশের গাড়ি এলো, তখন সেই গাড়ি প্রথমে উল্টে দেওয়া হলো, তারপর সেই গাড়িতে ভাঙচুর হলো, তারপর সেই গাড়িতে অগ্নিসংযোগ হলো। উদ্দেশ্য একটাই, সাজুর মোড়কে সম্পূর্ণ ব্লক করে দেওয়া। তোমরা যারা ইয়াং ছেলে মেয়ে, তারা ওই মুখগুলো চেনো? না, আমরা চিনি না। আমাদের এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে বাড়ি। কোথা থেকে তারা এসছে কোনো আইডিয়া আছে? সঠিক বলতে পারছি না। লোকাল ছেলে না বাইরে? লোকাল ছিল না, বাইরে কোথায় হবে না। এই বিগত 1 বছরে এখনো পর্যন্ত এটাও পরিষ্কার নয় যে ওই যে ছেলেগুলো যাদের বয়স গড়ে 12 থেকে 19-এর মধ্যে, যাদের সংখ্যাটা কম বেশি প্রায় 1.5 থেকে 2000, তারা এসেছিল কোথা থেকে, কারা তাকে মোটিভেট করেছিল, কিভাবে তারা গোটা অপারেশনটা করলো, এবং তারপর তারা আবার কোথায় কার্যত গায়েব হয়ে গেল, এই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে হটস্পট শামশেরগঞ্জ। সাজুর মোড় থেকে ঠিক 6 কিলোমিটার দূরে এই 12 নম্বর জাতীয় সড়কের ওপর মালদার দিকে এগোতে গেলে ধুলিয়ানের মোড়। ধুলিয়ান মোড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটার ডেমোগ্রাফি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ডান দিকে পাকুড়, ঝাড়খণ্ড, এবং আমার বাঁদিকে হচ্ছে শামশেরগঞ্জ, বেতবোনা, শুলিটোলা, জাফরাবাদ। মোডাস অপারেন্ডিটা এটাই ছিল যে সাজুর মোড়, সেটা 1.5 থেকে 2000 ছেলে আটকে দেবে। বেলা 1:30 পৌনে 2 নাগাদ হঠাৎ করে তারা লাঠি, সোঁটা এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রে করে এই রাস্তা দিয়ে সোজা ঢুকে গেল শামশেরগঞ্জের দিকে। শামশেরগঞ্জ যাওয়ার পরে এই দলটা 3 ভাগে ভাগ হলো বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এই 3 ভাগ ছড়িয়ে পড়লো 3 দিকে। একটা ঢুকলো বেতবোনায়, একটা ঢুকলো শুলিটোলায়, এবং আর একটা ঢুকে গেল জাফরাবাদ।
লালগোলা থেকে ফরাক্কা পর্যন্ত এই যে ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একইভাবে সাজুর মোড়ের নিকটবর্তী রেল লাইনে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল। তাহলে গোটা পরিকল্পনাটা কি দাঁড়ালো? পরিকল্পনা দাঁড়ালো সাজুর মোড়ে একই সঙ্গে সড়ক এবং রেল অবরোধ হবে, গোটা জায়গাটা হয়ে যাবে অরক্ষিত। জঙ্গিপুর থেকে, অর্থাৎ যেহেতু এটা জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে পড়ে, সেখান থেকে ফোর্স কোনোভাবেই আসতে পারবে না এই গোটা এলাকায়, এবং ঠিক এই জায়গা থেকে ধুলিয়ানের ভেতরের সমস্ত জায়গায় নির্বিঘ্ন অপারেশন চালানো যাবে এবং সেখানে এসকেপ রুট অর্থাৎ অনায়াসে বেরিয়েও যাওয়া যাবে। যদিও নির্দিষ্টভাবে এখন এটা জানা যায়নি যারা এলো, যারা তাণ্ডব চালালো, তারা এলো কোথা থেকে। তারা কি ঝাড়খণ্ড পাকুড় থেকে এলো, নাকি তারা ধুলিয়ান গঙ্গা পেরিয়ে ওপার অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এলো? উপলক্ষ বা উদ্দেশ্য ছিল সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদ করা, কিন্তু আসলে টার্গেট ছিল সম্পূর্ণ অন্য কেউ। টার্গেট ছিল এই অঞ্চল, সেখানকার হিন্দুরা। এমনটাই রাজ্যের বিরোধী দল বিজেপির অন্যতম বড় অভিযোগ। তাই শামশেরগঞ্জ ধুলিয়ান বিজেপির সনাতনী তত্ত্বের অন্যতম বড় নির্বাচনী হাতিয়ার। এই ধুলিয়ান এলাকার সেই সমস্ত মানুষ যারা এখানে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন, যারা মূলত শান্তি চান তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তারা কি বলছেন গোটা বিষয়টা নিয়ে? আপনার তো লটারির দোকান, তো এখনো পর্যন্ত বড় টিকিট উঠেছে নাকি? হ্যাঁ, বড় প্রাইজই নাই টিকিটে। এই যে গত বছরের এপ্রিল মাসে ওদিকে সাজুর মোড়টা আটকে দিল, আর এদিকে ধুলিয়ান থেকে পিলপিল করে কিছু বাইরের ছেলে ঢুকে গেল। যারা এলো তারা কোথা থেকে এলো, তারা কারা? কিছু খবর নাই, কারা কি করছে না করছে কোনো গল্পই পাওয়া যায় না। যারা এলো তারা কারা না বলতে পারবো না। আমি দোকান লাগিয়ে বাড়ি চলে গেলাম আর আসিনি। 3 দিন দোকান বন্ধ ছিল আমার। বেচা কেনা তখন কম হয়, সেরকম বেচা কেনা হয় না। যারা ভাঙচুর চালিয়ে গেল, তাণ্ডব চালিয়ে গেল, তারা তো তার মানে মুসলিম হিন্দু কিছু দেখলো না। না না, কিছু দেখিনি। এটা বাইরেকার লোক এসে ঝামেলা একটা সৃষ্টি করে চলে গেছে। নমাজ জুমা পরে বাইরে যেয়ে বাহারার পর তারপরে আমরা শান্তভাবে একটা মিছিল করলাম। সব জুমার মসজিদ সব আত্মি করলো। তারপরে যে কি একটা ঢেল না পাথর নিয়ে লেগে গেলো বাজারে, অশান্তি থেকে নিয়ে ঝামেলা সৃষ্টি হতে হতে ব্যাস এটা হয়েছে। কতদিন ধরে আপনারা এরকম টেনশনে থাকলেন? অনেক দিন, বছরখানেক দাগ রয়ে আছে। আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। এখন বিড়ি বাঁধছি আরই করছি, আর এই ছাড়া তো বাধাও তো প্রায় 25 দিন বন্ধ। হ্যাঁ বন্ধ ছিল, তবুও কী করবো, কষ্ট করে গরিব মানুষ চলছে ওইরকম করে। বেদবোনা গ্রামের ঘনশ্যাম মণ্ডল, রীতা মণ্ডল বাংলা মিডিয়া জগতে মোটের ওপর পরিচিত নাম। তার কারণ তাদের এই গোটা গ্রাম ছেড়ে রাতের অন্ধকারে একজন মৎস্যজীবীর সাহায্যে ছোট্ট একটা ডিঙি নৌকোয় ধুলিয়ান গঙ্গা পেরিয়ে মালদায় একটি স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল। সব পেয়েছেন দাদা বলেছিল পাবেন বলে? না পেলে কি করব? দেয়নি কেউ? না, কেউ দেয়নি। কি কি দেওয়ার কথা ছিল আপনাদের? আমরা আর লিব না কিছু, আর কেউ কিছুই করবো না। টাকা পেয়েছেন? না, আমরা টাকা পাইনি। আর বাহিনী এখন তো আর নেই দেখছি গ্রামে। বাহিনী আছে? আর বলবো না আমি কিছু গো, জান তো। বলতে ভয় লাগছে? কেন ভয় লাগবে? কেউ আমি খাই না দেয়। হ্যাঁ, এখনও ভয় আছে। কালকে ওই পাড়াই করেছে, ওই পাড়ঘাটিতে হামলা করেছে। বিশ্বর গান হয়েছিল দিয়ে, মনসা গান হয়েছিল দিয়ে হামলা করেছে। হ্যাঁ, তা আমরা কেমন করে এখানে বাস করবো? বাহিনী কোথায়? বাহিনী তো নেই, একটা বই লাগে তার ভয়। একটাও নেই, বাগানে ছিল, মন্দিরে ছিল, একটাও নাই। আমরা আতঙ্কতে আছি। ভোট এখন দিতে পারবো কিনা এখনো ভগবান জানে। মহিলারা এখনো মুখ খুলতে ভয় পান, পুরুষদের এখনো কথা বলতে গিয়ে থরথর করে গলা কাঁপে। তার কারণ তারা জানেন না এই বাহিনী, যারা ইতিমধ্যেই এখান থেকে কার্যত গায়েব, ভোটের পর তারা আদৌ এখানে আর ফিরে আসবেন তো? যদি না আসেন তাহলে কে দেবে তাদের জীবন, জীবিকা এবং নিরাপত্তার গ্যারান্টি?
12 এপ্রিল 2025 বিকেল তখন ঠিক 5:30 বাজে। হরগোবিন্দ দাস, দর্শপুত্র চন্দন দাস, এই তাদের বাড়ি জাফরাবাদ। এই বাড়ি থেকে তাদেরকে হাত ধরে হির হির করে টানতে টানতে ঠিক 50 মিটার দূরে একটি আমবাগানে প্রথম ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারপর শুরু হয় নৃশংসভাবে মারধর। বাবা এবং ছেলে লুটিয়ে পড়েন মাটিতে। চন্দন দাসের মা, তিনি কেমন আছেন অবশ্যই তার সঙ্গে কথা বলে জানতে হবে। এখানে যে দুটো বাপ বেটাকে যে কেটে ফেললে ওই লেগে আছে এখানে, অন্য দেশে তো হয়নি। এমনভাবে করলে বাপ বেটাকে 14 মাসে 3 দিন থাকতে কেটে ফেলেছে। আপনি এবার ভোট দেবেন? হ্যাঁ দেব। সাহস করে ভোট দিতে যাবেন মা? কেন যাব না, যাব তো, মোদিকে ভোট দিব। এখানকার প্রশাসন এখনো পর্যন্ত আপনার হাতে কত টাকা তুলে দিয়েছে? কই, আমরা তো বাহিরকার টাকা পয়সা পাইনি। আমার জামাই তখন মালিক, আমরা বাড়িতে হাউমাউ করে কাঁদছি। আমার ছেলে তখন আসেনি, 7 দিন পরে এসেছিল। আমার জামাই বলছে আমি মালিক, ওর হাতে সব টাকা পয়সা দিয়েছে। আপনি কিছু পাননি? আমাকে ওই দিয়েছে, ওই শুভেন্দ্র দেওয়া গেল। এই পরিবারের আর কেউ রোজগার করে? কি রোজগার করে, তো বিড়ি বাঁধে দুটো। আমার ছেলে যে তামিলনাড়ায় থাকে, তো ওই তো 1 বছর থেকে বাড়িতেই আছে। ওরও তো সব শেষ হয়ে গেল, ওর রোজগারটা তো চলে গেল। আমার ছেলেটা বাবা দাদাকে কেটে ফেললে যে বাড়িতেই এসে আছে। এই বাড়ির চারপাশে নিরাপত্তার দুর্ভেদ্য বেষ্টনী। এই দরজা সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। সেখানে নতুন কাঠের দরজা, তার পাশে নতুন করে বসেছে লোহার দরজা। বাড়ির সামনে নতুন করে লাগানো হয়েছে কোলাপসেবল গেট, যাতে অষ্টপ্রহর ঝুলছে তালা। বাড়িতে একেবারে প্রশাসনিক উদ্যোগে বসিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা, যে ক্যামেরার মনিটরিং সরাসরি চলছে শামশেরগঞ্জ থানা থেকে। ঢিলছোড়া দূরত্বে শামশেরগঞ্জ থানা, সেখানকার ওই সীমিত সংখ্যক ফোর্স, এত বড় গ্রাম, একের পর এক বাড়ি, একের পর এক র্যানস্যাকিং, তছনছ হতে থাকা সম্পত্তি, জীবন, এগুলো কোনোটাই রক্ষার মতো পর্যাপ্ত পরিকাঠামো নিয়ে বসেছিল না। এ তো গেল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের কথা, এক দুঃখিনী মায়ের কথা। বাকি এ গোটা জাফরাবাদ কিরকম আছে তার একটু কথা বলি। কি চপ হচ্ছে গো এখন? হ্যাঁ, পেঁয়াজি, আলু চপ। আলু চপ। এখন বিক্রি বাট্টা হচ্ছে ঠিকঠাক? মোটামুটি। মানুষজন বাড়ি থেকে বেরোয় এখন এসব চপ টপ খেতে খেতে? বেরাবে না কেন, ওর দরকার ও বেরাই, আমার দরকার আমি বেরাই। যার যখন দরকার থাকে সে তখন বেরাই। আর এমনি আছেন কিরম আপনারা সবাই? হ্যাঁ আছে, এখন সবাই আছে। আগের সেই ঘটনা, গত বছরের এই সময়ের ঘটনা, তারপর এখন তো সবাই আছে, এখন সবাই আছে। বাহিনী এখনো নিয়মিত এলাকায় ঘুরে? হ্যাঁ ঘুরে, এই এলাকায় ঘুরছে, তাই তো? হ্যাঁ এই এলাকাতেই। তো আপনারা এখন ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ঠিকঠাক আছেন? হ্যাঁ সবাই ঠিক আছে। ভোট দেবেন? ভোট দেবো না কেন, দাম উঠেছে। দেশের নাগরিক যখন, তখন ভোট তো দিতেই হবে। এখনো পর্যন্ত শামশেরগঞ্জের বেশ কিছু জায়গাতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধা সেনা, কিন্তু এই কেন্দ্রীয় আধা সেনার ভারী বুটের শব্দে কোথাও না কোথাও এখানকার মূল ইস্যুগুলো কি হারিয়ে গেছে? জনস্বাস্থ্য, হাসপাতাল, স্কুল, মানুষের জীবনযাপনের মান, সব কিছু নিয়ে এখনো পর্যন্ত একাধিক প্রশ্ন রয়ে গেছে। এবং এই প্রশ্ন, তার মধ্যে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। আমি আপনার সাথে কথা বলবো, এখানে জীবনযাত্রার মান কিরম, আপনারা কিরম আছেন, আপনাদের রোজগারপাতি, আপনাদের জীবনযাপন, আপনাদের ইনকাম, এগুলো সব ঠিকঠাক হয় এখন? ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি বেরি বাঁধাই, আমি একটা মারছেন। বিড়ি বেঁধে আপনার কত টাকা হয় দিনে? দিনে হয় 1000-1200 হয়। এবারে আপনি একটা কথা বলুন, এই যে শামশেরগঞ্জে অশান্তি হয়েছিল, এই যে আপনাদের দিকে বারবার আঙুল ওঠে, আপনাদের খারাপ লাগে না? খারাপ তো লাগবে, আমাদের ছেলেপিলা করেনি, তাও এখন আমাদের ছেলেপিলা কোনোদিন খারাপ লাগে না? পৃথিবীর মধ্যে কোনোদিন এটা ঘটনা ঘটেনি, কোনোদিন হয়নি। এটা হয়ে গেছে কোনো কারণে, কিন্তু আমাদের হিন্দু মুসলমান সব এক জাতেই থাকে। কে করেছে ওটা বলতে পারলাম না, কিন্তু আমাদের পাশে কোনো নেতা ফেতা আবিজাবি এটা সেটা কেউ দাঁড়ায়নি।
এত 13 জন আমাদের পাড়ারই আসামিটি যেটি পড়া আছে আমাদের পাড়ারই 13 জন। আপনার পাড়া থেকে 13 জনকে তুলে নিয়ে গেল, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল, তারা কার? তারা কারা? তারা সব খেটে খাওয়া মানুষ, সব লোকজন, এরা গরিব খেটে খাওয়া মানুষকে পুলিশ তুলে নিয়ে গেল কেন? কী করে বলবো, ওদেরই ব্যাপার। এই দোকানটা মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ধুলিয়ানের সেই দোকান যে দোকানটা একবারে তছনছ হয়ে গেছিল ভেঙে। সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে আপনারা তখন ছিলেন দোকানে? তখন আমরা বাইরে ছিলাম, খেতে গেছিলাম, ওই সময়তে একটা মিছিল গিয়েছিলো, মিছিল যে করছিল, তখন দ্বিতীয় মিছিল পরে একটা ঝামেলা হয়েছিল। এরকম ছেলে কত সংখ্যক ছিল? অনেক ছিল, মোটামুটি বলা মুশকিল হয়ে যাবে। হাতে কি ছিল? ওই লাঠি ফাটি ছিল, এগুলো ছিল। কি খারাপভাবে ভেঙেছিল আমরা সবাই দেখি। সামনে একটা ভেঙেছিল, আর এমনি লুটপাট হয়েছিল, জিনিসপত্রের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, লুটপাট লুটপাট সব। সব। তারপর আবার কবে সবকিছু সামলে নিলেন আপনি? মোটামুটি ওই 1-2 মাস পরে। 1-2 মাস পরে। তারপর থেকে এই যে এখন দোকান করছেন, আর কোনো ডিস্টারবেন্স? না না, কোনো ডিস্টার্ব নাই, এখন ঠিক আছে? ঠিক আছে, সবাই ঠিক আছে, এখন ক্রেতারা আসে? আছে। সেদিনের হটস্পট শামশেরগঞ্জ ধুলিয়ানের সঙ্গে আজকের হটস্পট শামশেরগঞ্জ ধুলিয়ানের তফাৎ অনেকটাই। রাম নবমীকে কেন্দ্র করে বড়সড় উৎসবের তোড়জোড়ের ছবি চোখে পড়ছে সেই ধুলিয়ান শামশেরগঞ্জে, যে ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু অস্তিত্ব বিপন্ন বলে একটা সময় বিভিন্ন রাজনীতির চর্চা তৈরি হয়েছিল। আপনারা কেমন আছেন? এখন তো মোটামুটি ভালো সুষ্ঠু পরিবেশ আছে, অসুবিধে নেই। আর যেহেতু সেন্ট্রাল ফোর্স রিক্রুট আছে, তার জন্য কোনো অসুবিধার কারণ নেই। এখানে পরিবার নিয়ে থাকার নিরাপত্তা, এটা আপনারা এখন ফিল করেন, অনুভব করেন? ধুলিয়ান সম্প্রীতির শহর, হয়তো একটা দুর্ঘটনা হয়ে গেল, আমরা চাই যে যাতে আর এসব না হয়, মানুষ সুস্থভাবে সম্প্রীতির বজায় রেখে যাতে চলতে পারে। আমরা আগে থেকে ভালো আছি, যেহেতু সিকিউরিটি ফোর্স এখানে আছে, যতদিন আছে ততদিন আমরা শান্তিতে থাকবো, এইটুকুন আশা করছি আমরা। এর বেশি আমরা কিন্তু বলতে পারবো না। সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার পর আবার যে পরিস্থিতি একই হবে না, এর কোনো গ্যারেন্টি নাই। কাজ কারবার রোজগার পাতি কিরম আছে? রোজগার বলতে আমাদের ওখানে কেন কই সব বেকার ছেলে, এখন কোনো কিছু কাজ নাই আমাদের, প্রচুর বেকার। আমাদের হাতে কাজ কি আছে? আমাদের হাতে কাজ কিছু নেই। কিছু নাই। না। কি করে পেট চলে? কি করে চলে, ওই বিড়ির এতে চলে। এখন সবাই ভালো আছে, হিন্দু মুসলমান সবাই ভালো আছে। খাবার আছে হাতে? না, কাজকার বিড়ি বাঁধে যেটুকুন সংসার চলে। হ্যাঁ, পয়সা হয়। কত পাও বিড়ি বেঁধে? বিড়ি বেঁধে ওই তো 200 টাকা মজুরি। হ্যাঁ, হাজার। তো কাজ থাকে না? না, রোজ কাজ থাকে না। দু 2025 সাল 12ই এপ্রিল মধ্যরাত, টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই ধুলিয়ান গঙ্গা। এখানে একজন মৎস্যজীবী বারংবার নৌকা পারাপার করছেন। সেই নৌকাতে একটার পর একটা হিন্দু পরিবার এই ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে প্রাণ ভয়ে নদী পেরিয়ে ওই যে উল্টো দিকে মন্দির, ওখানে মালদার বৈষ্ণবনগরে গিয়ে একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নিচ্ছেন। তার দিন 7 মধ্যে তাদেরকে সেখান থেকে পুশব্যাক করানো হচ্ছে। তারা আবার ফিরে আসছেন ধুলিয়ানে। এরপর সেখানে 1 বছরের জীবনযাপন। কেউ ভালো আছেন, কেউ ভালো নেই। কারুর কাছে এখনো পর্যন্ত বাহিনীর সেই শক্তি বা আত্মবিশ্বাস রয়েছে, কারুর কাছে তাও নেই। এই অবস্থায় প্রত্যেকের জীবন জীবিকা একইভাবে ক্ষতিগ্রস্ত। শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, এখানকার প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে শান্তি খুঁজছেন। নির্বাচনে যেই জিতুক, যার দিকেই তাদের ভোট যাক, হিন্দুরা যাকেই ভোট দিন, মুসলিমরা যাকেই ভোট দিন, তারা প্রত্যেকেই চাইছেন ধুলিয়ানে যেন সেদিনকার ঘটনার পুনরাবৃত্তি আর কোনোদিন দেখতে না হয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।